হ্যালো এভরিওয়ান, অর্জকের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। রিসেন্টলি তোমাদের ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হইলো। তো আশা করি এক্সাম তোমাদের অনেকেরই সবারই আশা করি মন মতো হয়েছে। তো অনেকে এক্সাম দিয়ে আসে তোমরা অ্যান্সার মিলাতে চাও, কত পেয়েছো বা এরকম কিছু। তো আমি তোমাদের জন্য যথাসম্ভব অ্যাকুরেট সলভ নিয়ে এসেছি। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। যাদের ইচ্ছা তোমরা মিলিয়ে নিতে পারো, এক্সপ্লেনেশন সহ এখানে করে দেওয়া থাকবে। তো ফিজিক্সে ফার্স্ট যেহেতু পার্ট ফিজিক্স আছে, ফিজিক্সে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ই গতিশক্তিতে নিক্ষেপ করছে। সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে? তো একটা বস্তুকে যখন এটা প্রাসের অঙ্ক, তো একটা বস্তুকে যখন নিচ থেকে নিক্ষেপ করবা, প্রাসের ক্ষেত্রে আনুভূমিক এবং উলম্ব দুইটা বেগই থাকে। তো যেহেতু সর্বোচ্চ বিন্দুর কথা বলছে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগের কথা চিন্তা করলে সর্বোচ্চ বিন্দুতে তোমার উলম্ব বেগটা 0 হয়ে যায় অ্যান্ড জাস্ট আনুভূমিক বেগটা পড়ে থাকে। তো যদি আমি ইনিশিয়াল ফেজের কথা ভাবি, ইনিশিয়ালি যদি ধরি ওর বেগ ছিল ভি নট, তো ইনিশিয়ালি গতিশক্তি যেটা ছিল ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ভি নট স্কোয়ার। ওকে, তো হাইস্ট পয়েন্টে ইনফ্যাক্ট সব পয়েন্টে উলম্ব বেগ আনুভূমিক বেগ যেটা, সেটা সবসময় কি ভি নট কস 45 ডিগ্রি। ওকে, তো এটা সবসময় আনুভূমিক বেগ হিসেবে থাকবে। কারণ হাইস্ট পয়েন্টে যেহেতু তোমার উলম্ব বেগ ভি ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওই সময় যে গতিশক্তিটা হবে, সেই গতিশক্তিটা যদি হাইস্ট পয়েন্টে চিন্তা করি, হাইস্ট পয়েন্টের গতিশক্তি হবে হাফ এম জাস্ট ভি এক্স স্কোয়ার। যদি মানটা বসিয়ে দিই, তাহলে হাফ এম ভি এক্সের জায়গায় হবে ভি এক্স স্কোয়ার করলে কি ভি নট স্কোয়ার আর কজ স্কোয়ার 45 ডিগ্রি। এখন হাফ এম ভি নট স্কোয়ার এটা ছিল ই, তাহলে এই জায়গায় হবে ই অ্যান্ড কস স্কোয়ার 145 মানে কি 1/√2 স্কোয়ার হাফ, তাহলে এটার অ্যান্সার হবে ই/2। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা আছে ভিন্ন ভিন্ন 4টি পাত্রে নিম্নলিখিত গ্যাসগুলোর প্রতিটির 0.5 মোল রাখা আছে। কোন গ্যাসটির তাপমাত্রা সর্বোচ্চ হবে? তো মোলের সাথে তাপমাত্রার কানেকশন আছে অ্যান্ড অপশানে লিটার অ্যান্ড কিলো প্যাসকেল মানে পিভি দেওয়া আছে। তো আমি মনে করতে পারি যে পিভি ইকুয়াল টু এনআরটি টাইপের ফর্মুলাটা দেওয়া, এনআরটি। তো এখানে যেহেতু এন আর আর এই দুইটা এখন আপাতত এই অঙ্কের জন্য কনস্ট্যান্ট, তাহলে কি পিভি ইজ প্রপোর্শনাল টু কী হবে টি। তো বলছে কোনটা টি বেশি, তাহলে যেটার পিভি এই দুইটার গুণফল বেশি হবে সেটারই টেম্পারেচার বেশি হবে। তো এখানে প্রথমটার জন্য পি আর ভি 3, সবগুলোর ইউনিট যেহেতু সেম, তাহলে জাস্ট গুণ করে কম্পেয়ার দিলে হবে। এটা কি 3 দিয়ে 900, এটা কত 6 লং 6 4 36, 6 কে 9 3 9 960 অ্যান্ড এটা 8 12 96 960, এই দুটো যেহেতু সেম, এই দুটো অ্যান্সার বাদ, এটাও বাদ। এটা হবে 4 5 সঙ্গে 100 1000, তাহলে অ্যান্সার হবে ডি। এরপরে কোয়েশ্চেনটা আছে একটি স্প্রিং, এখানে কে হবে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট ভরহীন স্প্রিংকে সংকুচিত করে এম ভরের একটি বলকে নিক্ষেপ করছে। বলটিকে ভি বেগ অর্জনের জন্য স্প্রিংকে কী পরিমাণ সংকুচিত করতে হবে? তো এটা বোঝা যাচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। ফল হবে যে স্প্রিংয়ে যতটুকু শক্তি থাকবে ওইটাই বস্তুর ভিতরে গতিশক্তি হিসেবে যাবে, রাইট? তাহলে স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তি যদি হাফ কে এক্স স্কোয়ার হয়, এটাই বস্তুর ভিতর যাবে কি হাফ এম ভি স্কোয়ার হিসেবে। তো এখানে হাফ হাফ কাটা, অ্যান্ড যদি আমি এক্স বের করতে চাই, তাহলে কি এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে ভি স্কোয়ার এম বাই কে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে যদি এক্স বের করি, এক্স হবে কি ভি রুট ওভার এম বাই কে, তাহলে ভি রুট ওভার এম বাই কে, এই যে অ্যান্সার হবে এ। এরপরে যদি এটা 4 নম্বরটা দেখি, 4 নম্বরে বলছে একটি মিটার স্টিক 0.8 সি গতিতে একজন পর্যবেক্ষক অতিক্রম করছে। পর্যবেক্ষকের প্রসঙ্গ কাঠামোতে পর্যবেক্ষককে অতিক্রম করতে স্টিকটির কত সময় লাগবে? সময়টি চাইছে, রাইট? তো যেহেতু পর্যবেক্ষক অতিক্রম করতে কত সময় লাগবে, সময়টা বের করার জন্য টি ইকুয়াল সম্ভবত হবে এক্স বাই ভি, এই টাইপ কিছু, ভি যেটা এটা, আর এক্সট্রা লাগবে যেহেতু পর্যবেক্ষক দেখছে, তার মানে ওর কাছে এর গতিশীল দৈর্ঘ্যটা চোখে পড়বে। তাহলে গতিশীল দৈর্ঘ্যটা এল সমান সমান কী হবে, এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর ভ্যালু 0.8, তাহলে এটাকে স্কোয়ার করলে 0.64, 1 থেকে 0.64 গেলে এল নট রুট 0.36, এখান থেকে কী হবে এল নট ইন্টু 0.6, রাইট? তো এল নটের ভ্যালু যেহেতু 1, তাহলে কি এখানে কি জাস্ট তুমি এল এর ভ্যালু ইকুয়াল টু এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি পাইলে 0.6। তো এখানে যদি মানটা বসাও, এখানে যদি মান বসিয়ে দাও, তাহলে কী হবে টি ইকুয়াল টু আসে 0.6 ডিভাইডেড বাই ভি যেহেতু ছিল 0.8 ইন্টু সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম 3 ইন্টু 10 পাওয়ার 8। তো এখানে 3 আর পয়েন্ট যেহেতু সেম জায়গায়, তাহলে 6 6 বাই 3 আর 24 হয়ে গেল।
আর এটা উপরে চলে গেলে কি ইন্টু 10⁻⁻8। এখান থেকে 6 দিয়ে 24 কাটলে কি 1/4 ইন্টু 10⁻⁻8। 1/4 করলে কি মুখস্থ অনেকটা বলতে গেলে 0.25। 0.25কে 2.5 লিখলাম আর এখানে 10⁻⁹ করে দিলাম। তো এখান থেকে 2.5 ইন্টু ন্যানো, যেহেতু টাইম বের করছি তাহলে সেকেন্ড, তাহলে 2.5 ন্যানো সেকেন্ডের অ্যান্সার হবে এ। 5 নম্বরে আছে একটি শিক্ষার্থীকে দুইটি ভিন্ন ভিন্ন রোধ দিয়েছে R1 আর R2, এগুলোকে বিভিন্নভাবে সংযোগ করে সে 3, 4, 12, 16 এই কয়েকটি রোধ তৈরি করতে পারে। তাহলে এগুলো কি বিভিন্ন রকমের তুল্য রোধ, রাইট? তো এখানে সর্বনিম্ন তুল্য রোধটা আছে 3 আর সর্বোচ্চটা আছে 16। তো অপশানগুলো যদি চেক করি, অপশান এটা আছে কি 3 আর 4 7। তো এটা সর্বনিম্ন যেহেতু 3, তাহলে এটা রং হবে। এখানে বিতে আছে 12 আর 2, 12 আর 2 এই দুটো যোগ করলে হাইস্ট হবে 14, কিন্তু আমার 16 লাগবে। তো এও বাদ বিও বাদ, 16 আর 3 19, এটার একটা পসিবিলিটি আছে, কিন্তু এটার ন্যূনতম মান যেটা সেটা হচ্ছে যে 3, কিন্তু এখান থেকে 3 আর 16 ইউজ করে আমি 3 পেতে পারবো না, তাহলে এটাও ক্যান্সেল। বাকি থাকে এটা ভেরিফাই করা যায়। 4 আর 12কে প্যারালালে যোগ করলে 3 হয়ে যায়, মানে উপরে গুণ করলে কি 4 বাং 48 আর নিচে 4 আর 12 আর 4 16, 48/16 করলে 3। আবার যদি বড়টা দেখি 12 আর 4 যোগ করলে 16, তাহলে এটা সিরিজের সমান্তরালে যোগ করলে 3 আর 16 পাওয়া যায়, তাহলে এটার অ্যান্সার হবে ডি। 6 নম্বরে আছে বোরের পরমাণু অনুসারে মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুতে Rn ব্যাসার্ধ ইলেকট্রনের রৈখিক ভরবেগ কত হবে। তো এখানে আবার কোয়ান্টাম সংখ্যা n বলে দিছে আর h কাট ইকুয়াল টু h/2π বলে দিছে। ওকে ফাইন। তো যেহেতু বলছে যে রৈখিক ভরবেগ মানে কি mv, তাহলে আমি নর্মালি বোরের পরমাণু অনুসারে জানি কি mv আর n অ্যাকচুয়ালি nh/2π, রাইট? তো এটাকে যদি আমি ভালো মতো লিখি mv আর n ইকুয়াল টু h/2πকে আমি h কাট দিয়ে ডিনোট করলাম, তাহলে n h কাট। তো এখান থেকে আমার mv লাগবে যেহেতু, তাহলে mv ইকুয়াল টু হবে কি nh কাট বাই rn। তো এটা অপশান আছে nh কাট বাই rn বিতে, তাহলে 6 এর হবে বি। পরেরটা আছে দুইটি বাইনারি সংখ্যা এটা অ্যান্ড এটার গুণফল কত। এটা একবারে নর্মাল গুণ, এটা নর্মাল গুণটা যদি করি পয়েন্টগুলো উঠে অবশ্যই গুণ করতে হবে। তাহলে উপরের সংখ্যাটা যদি তাহলে 1 1 1 0 1 1 অ্যান্ড নিচের সংখ্যাটা আছে 1 0 1 1 0। তো এই শূন্যটা যদি আমি বাদ দিয়েও লিখি কোনো সমস্যা নেই, তাহলে এখানে কি 1 0 1 1 1 0 1 1। এই দুটো যদি এখন গুণ করি 1 হবে 0 1 1 1, মানে এক ঘর বাদে আবার 1 হবে 0 1 1 1। দিয়ে এই জিরোর জন্য আবার এক ঘর বাদ দিয়ে এই সবগুলো 0, দেন তারপরে আরেক ঘর বাদ দিয়ে এই লাস্টের 1-এর জন্য আরেক ঘর বাদ দিয়ে হবে 1 1 0 1 1 1। এটা সামনে আরেকটা 0 হবে, যদি যায় আসে না। এখানে যোগ করলে কী হবে, এটা হবে 1, 1 আর 1 যোগ করলে 10 অ্যান্ড এর 1 আর 1 যোগ করলে 10, দেন তারপরে এর 1 আর 1 যোগ করলে 10 আর হাতে রেখে 11। এখানে 3টা 1 আর একটা 1 4 হয়ে যায়, 4 মানে 100 শূন্য বসলাম, হাতে থাকে 10 বা 2 বলতে গেলে, আর 1 আর 1 2 আবার 4 হয়ে গেল 100, হাতে থাকে 10 বা 2, এখানে 1 আর 1 2 আর 2 4 আবার হয়ে গেল 100 শূন্য, হাতে থাকে 10 বা 2, একের সাথে 2 যোগ করলে 11 হয়, 11-এর 1 হাতে 1 আর 1 আর 1 10। এখন পয়েন্ট কয় ঘর আগে ছিল, আমি যেহেতু এই শূন্য বাদ দিয়েছিলাম, তাহলে গুনবো পয়েন্ট কয় ঘর আগে, 1 ঘর 2 3 ঘর আগে, তাহলে পয়েন্টটা হবে 1 2 3 3 ঘর আগে। এখানে হবে পয়েন্টটা যদি এখানে দিয়ে দিই তাহলে তোমার অ্যান্সার কী হবে 1 0 1 0 0 1.001 1 0 1 1 0 1 0 0 1। আচ্ছা এখানে পয়েন্টটা পড়ে এই যে এটা 1 0 1 0 0 0 1.001। তো অ্যান্সার হবে তোমার এটা অনেক কাছাকাছি, মাঝখানে 2টা 0 আছে, এটা কনফিউজ হয়ে যাবে না। আচ্ছা এরপরটা আছে এল দৈর্ঘ্য আর এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক আর পীড়ন দেওয়া আছে ওয়াইআরএস, সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি কত হবে। আচ্ছা তো এখানে আমি এই শক্তিটা যেহেতু একক আয়তনের শক্তিটা যদি আমি বের করতে চাই, একক আয়তনের শক্তিটা কি E/V বলতে গেলে একক আয়তনের শক্তিটা কি হয় হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, রাইট? তো এখানে তোমার কি দেওয়া পীড়ন হচ্ছে দেওয়া এস, আর বিকৃতিকে দেওয়া বিকৃতিটা দেওয়া নাই, কিন্তু বিকৃতি মানে আমি আবার কি জানি, বিকৃতি ইকুয়াল টু কি হুকসের ল কি বলে, পীড়ন বিকৃতি সমানুপাতিক, তাহলে কি পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, তাহলে বিকৃতি ইকুয়াল টু কী হবে S/Y, রাইট? তাহলে এখানে যদি আমি এই বিকৃতির মানটা এখানে বসিয়ে দিই তাহলে কী হবে S/Y, তাহলে এটি ইকুয়াল টু হবে অ্যাকচুয়ালি S² / 2y। এখন এই ভিটা যদি আমি এই পাশে গুণ করে দিই তাহলে
মোট শক্তি যেটা হবে ইকুয়াল টু হবে এস স্কোয়ার বাই 2y ইন্টু ভি। ভি এর জায়গায় যেহেতু এই যে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এস স্কোয়ার বাই 2y ইন্টু এ এল। এটা যদি অপশানে খুঁজি, উপরে এস স্কোয়ার এ এল, এস স্কোয়ার এ এল এল বাই 2y, এই যে অ্যান্সার হবে সি। এরপরে 9 নম্বরে আছে এ প্লাস বি আর এ মাইনাস বি, এই দুইটার মডুলাসের মান সমান। তো এটা আশা করি তোমাদের অনেকেরই মনে থাকা উচিত যে এই দুইটা যদি লম্ব থাকে তখন দুইটা যোগফল আর গুণফল সমান হয়। তো যদি এটা এমনি সলভ করতে চাও, এমনি সলভ করা পসিবল। কীভাবে? বোথ সাইড স্কোয়ার করে দিলে এই সাইডে পড়ে থাকে কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, এই সাইডে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab, রাইট? তাহলে এইদিকে জাস্ট প্লাস 2ab মাইনাস 2ab যদি রাখি, তাহলে 2 ডট এ ডট বি, আর ওই পাশে কী পড়ে থাকে মাইনাস 2 এ ডট বি। যদি এটা পড়ে থাকে দেন এই মাইনাস 2 এই পাশে যদি নিয়ে চলে আসি, তাহলে কি 4a ডট বি ইকুয়াল টু 0। তাহলে 4 ভাগ করে দিলে এ ডট বি ইকুয়াল টু 0, ভেক্টর দ্বয় লম্ব, তাহলে অ্যান্সার হবে 90। 10 নম্বরটা যদি দেখি, নিচের কোন লজিক গেটটি প্রদর্শিত সার্কিটের সমতুল্য? আচ্ছা, এখানে এই দুইটা যদিও ডায়োড দেওয়া আছে, মানে এই দুইটাকে তুমি ইনপুট হিসেবে চিন্তা করতে পারো। যদি ইনপুট হয়, এটা যদি 0 হয় আর এটা যদি 1 হয়, তাহলে এই দিক দিয়ে ফ্লো হবে। আবার এটা যদি 1 হয়, এটা যদি 0 হয়, এই দিক দিয়ে ফ্লো হবে। আর দুইটা যদি 1 হয়, দুইটা দিয়ে ফ্লো হয়, এটা দিয়ে কারেন্ট ফ্লো হবে। বাট যদি দুইটাই 0 হয়ে যায়, ইনপুট দুইটা যদি 0 0 হয়, তাহলে আউটপুট হবে না। তাহলে বোঝা যাচ্ছে কি এটা একমাত্র অর গেটের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এটার অ্যান্সার হবে অর গেট, যোগ। এরপর 11 নম্বরে আছে, একটি তাপীয় ইঞ্জিনের প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? আচ্ছা, এখানে প্রতি চক্রে যেহেতু ধনাত্মক কাজ করে, তাহলে ডিডাব্লিউ আছে, অ্যান্ড এটা পজিটিভ ইনফ্যাক্ট। এরপরে তোমার তাপ হারায়, যেহেতু কোনো তাপ গ্রহণ করে না, ইনফ্যাক্ট তাপ গ্রহণ না করলে কি তোমার ডি কিউ বলতে গেলে অনেকটা 0। আর বলছে যে এটা তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? তাপ যেহেতু গ্রহণ করে না, তাপ গ্রহণ না করলে ওর ভিতরে কাজটা হওয়া উচিত কি, এর যেহেতু তাপ হারায় হিসেবে কি ডি কিউ ইকুয়াল টু কি ডি ইউ প্লাস ডি ডাব্লু। তো ডি কিউ প্লাস ডি ডাব্লু যদি হয়, তাহলে এখানে যদি ডি কিউ তুমি 0 দাও, তাপের পরিবর্তনটা যদি 0 হয়, তুমি নিচ্ছ না কোনো তাপ। অ্যান্ড এখানে ডি ডাব্লু যদি পজিটিভ হয়, তাহলে ডি ইউ কি নেগেটিভ হওয়া উচিত। তাহলে সেই হিসেবে তোমার এটা তাপগতিবিদ্যার ফার্স্ট লকে লঙ্ঘন করা উচিত। তো এটার অ্যান্সার হবে ফার্স্ট ল, বাট এক সেন্সে বলতে গেলে এটা সেকেন্ড লকেও লঙ্ঘন করে, কারণ তুমি কোনো ইনপুট দিচ্ছ না, বাট ওই সব প্রতি চক্রে কাজ করছে, এটা সেকেন্ড লয়ের লঙ্ঘন। তো কিছু কিছু কেসে কোনো পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটা সেকেন্ড ল হতে পারে। তো এটা আমি খুব বেশি শিওর না, এটা ফার্স্ট ল হতে পারে, সেকেন্ড ল হতে পারে। ওকে, অ্যান্ড এরপরে 12 নম্বরে যেটা সেটা হচ্ছে এম ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরছে, ব্যাসার্ধ আর। ওকে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষণ জি হলে উপগ্রহের গতি কত? তো এই টাইপ ম্যাথগুলো আশা করি মনে আছে তোমাদের। এই টাইপ ম্যাথগুলো সলভ করার জন্য কী করা লাগে, তোমার মহাকর্ষীয় যে বল জি এম বাই আর স্কোয়ার, এখানে যেহেতু গ্রহে ওইটার কথা আছে, তাহলে আর প্লাস এক্স হোল স্কোয়ার হবে। এটা কী হবে? আর কেন্দ্রমুখী বলের যখন দেবে সেটা কি এম ভি স্কোয়ার বাই আর প্লাস এক্স, রাইট? তো এখান থেকে তোমার যদি ভিটা বের করতে হয়, এম কাটা অ্যান্ড আর এক্সটা ওই পাশে দিয়ে দিলে ভি স্কোয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি আসে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এক্স, রাইট? এখন এখানে অপশানে জি এম যেহেতু নাই, জি এম এর পরিবর্তে কী লেখা যায় আবার? জি আর স্কোয়ার। ওকে, মুখস্থ জিনিস। তাহলে ভিটা যদি ওই পাশে রুট করে দাও, তাহলে ভি ইকুয়াল টু আসে রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইডেড বাই কি আর প্লাস এক্স, যেটা এই অপশানে কোথাও প্রেজেন্ট নাই। এটা যদি আর খুব কাছাকাছি, কিন্তু এটা অ্যান্সার না, কারণ এখানে স্কোয়ার আছে, তাহলে এটার অ্যান্সার হবে না। এখানে নাই, তো এটার কোনো মূল্য নেই। যারা দাগিয়েছো ফাইন, আশা করি এটাতে তোমার মার্কিং দিয়ে দেওয়া উচিত, যারা দাগিয়েছো বা না দাগিয়েছো। তো এটার মেন অ্যান্সার হবে এটা জি আর স্কোয়ার বাই আর প্লাস এক্স হোল রুট। ওকে, 13 নম্বরে যেটা আছে, M1 আর M2 ভরের দুটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল এফ প্রয়োগ করে এত ত্বরণ হলো। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু কী লেখা যায় এখান থেকে? M1 ইন্টু 12, আবার এটা এফ ইকুয়াল টু লেখা যায় কি 3 ইন্টু M2। এই তো 3.3 হবে অ্যাকচুয়ালি, এখানে 3.3 হবে। ইংলিশ কোয়েশ্চেন আনসারে চলে আসছে। আচ্ছা, তো এই দুইটা হলো। এখন বলছে যে ত্বরণ হলে M2 মাইনাস M1 ভরের বস্তুর উপর একই বল এফ দিয়েছো, তাহলে ত্বরণ কত হবে? তাহলে ত্বরণ এ ইকুয়াল টু কী হবে? এফ বাই এম। তাহলে এফ বাই এম মানে কি তোমার এম জায়গায় এবার M2 মাইনাস M1 দিয়েছো। এটা যদি দাও এফ জায়গায়, তুমি এই দুইটা যে কোনো একটা দিতে পারো। এখন অপশানে তোমার
এই M2 মাইনাস M1 ইন্টু কি M1 এর সাথে তোমার 12 গুণ থাকতে হবে, তাহলে M1 এর সাথে 12 গুণ আছে এখানে, তাহলে এই যে অ্যান্সার হবে ডি। এফ এর জায়গায় আমি এটা বসাই দিলাম M1 ইন্টু 12 ডিভাইডেড বাই M2 মাইনাস M1। ওকে, এরপরে একটি সমান্তরাল পাত ধারকের চার্জ করার ফলে এর পাত দুটির মধ্যে এক্স ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত ধারকের পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে বিভব পার্থক্য যদি দ্বিগুণ করা হয় তাহলে এই অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত কত হবে? আচ্ছা, তো ফার্স্ট কেসে আমার যেহেতু সঞ্চিত শক্তি চেঞ্জ হবে, তাহলে সঞ্চিত শক্তির রিলেশনটা যদি বের করা ট্রাই করি, ই এর রিলেশন কিসের সাথে আছে? আমার তোমার মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করছে আর বিভব পার্থক্য দ্বিগুণ করছে, তাহলে ই এর সাথে যদি আমি সি আর ভি এর কানেকশন করি, ই ইকুয়াল টু কি হাফ সি ভি স্কোয়ার, রাইট? তাহলে ভি যেহেতু তুমি দ্বিগুণ করছো, তাহলে ই কী হয়ে যাবে? অলরেডি ই 4 গুণ তোমার হয়ে গেছে, ফর কি স্কোয়ার করলে এটা 4 গুণ হয়ে গেছে অলরেডি। আর তোমার আরেকটা যেটা যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছে, তাহলে এটা কি সি এর সাথে কানেকশন, কারণ কি সি সমান সমান কি এপসাইলন নট এ বাই ডি। তো হিসেবে ডিকে যদি অর্ধেক করো তাহলে কি এই পাশে বাই 2 হয়ে যাবে, তাহলে এটা একসাথে উল্টে এই পাশে 2 চলে আসে, তাহলে সি কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যায়। সি যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে এখানে বসালে কি ইটাও দ্বিগুণ হয়ে যায়, তাহলে আলটিমেটলি ই কত হলে এর সাথে 2 ইকুয়াল টু কি 8 গুণ হয়ে যায়। ই 8 গুণ হয়ে যায়, তাহলে তোমার কি ই 2 হচ্ছে 8 গুণ আর ই 1 হচ্ছে 1 গুণ, তাহলে এই দুটো যদি অনুপাত চাই তাহলে অ্যান্সার হবে 1:8। হয়তো 8:1 হয়তো যেহেতু অপশান নেই, তাহলে 1:8ই হবে। লাস্ট যেটা আছে ফিজিক্সে, সেটা হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎসের আলোর কম্পাঙ্ক যদি দ্বিগুণ করে ডোরার প্রস্থ কী হবে? ডোরার প্রস্থকে যদি আমি বিটা দিয়ে প্রকাশ করি, বিটা ইকুয়াল টু কী হয়? ল্যামডা ডি বাই এ। তাহলে এখানে যদি আমি বাকিগুলো সব ফিক্স রাখছি, তাহলে ডি আর এ ফিক্স, বিটার সাথে ল্যামডার কানেকশন সমানুপাতিক। এখন ল্যামডার সাথে যদি কম্পাঙ্ক কানেকশন করি, এটা আমি জানি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু কি 1/f, তাই না? তাহলে এটা যদি ঠিক হয়, তাহলে তোমার যদি কম্পাঙ্ক দ্বিগুণ করো তাহলে তরঙ্গদৈর্ঘ্য কী হয়ে যাবে? অর্ধেক। তরঙ্গদৈর্ঘ্য যদি অর্ধেক হয় তাহলে বিটাও কী হয়ে যাবে? অর্ধেক। তাহলে এটার অ্যান্সার হবে অর্ধেক হয়ে যাবে। ওকে, এবার যদি কেমিস্ট্রিতে দেখি, কেমিস্ট্রি ফার্স্ট কোশ্চেনে আছে নিচের কোন অণুতে স্থায়ী ডাইপোল আছে? ওকে, তো প্রথম এই নাম্বার আছে যদি SF4 এর গঠন আশা করি আমাদের মনে আছে এরকম কিছুটা সিসো আকৃতির। তো এই দিক থেকে ইলেকট্রন টানবে, অ্যান্ড তোমার ফ্লোরিনের যেহেতু কত বেশি, তাহলে এই দিক থেকে ইলেকট্রন টানবে, আবার এই দিক থেকে টানবে, এই দিক থেকে টানবে। তো এই নিচের দুইটার দেখো একটা লব্ধি থেকে যাবে নিচের দিকে, আর উপরের দিকে এটা ব্যালেন্স করার জন্য কিছু নয়, যেহেতু উপরে তোমার দুইটা মুক্তজোর থেকে যায়। তো এটার তো স্থায়ী ডাইপোল আছে, বোঝাই যায়, কারণ এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে এই দুটো হচ্ছে না। বাকিগুলোর ক্ষেত্রে BF3-তে যেহেতু কোনো মুক্তজোর নাই, তিনটা তিন দিকে সুন্দর সমান কোণে থাকে, তাহলে এটার ডাইপোল 0। তারপরে এদিকে SiF4-এরও ডাইপোল 0, চারটে চারদিকে থাকে। আর এটার ক্ষেত্রে এটার আকৃতি যেহেতু সমতলীয় আর উপরে আর নিচের দিকে দুইটা মুক্তজোর ইলেকট্রন থেকে যায়, তার মানে কি এটারও চারদিক থেকে ফ্লোরিনের আকর্ষণ হয়ে 0 হয়ে স্থায়ী ডাইপোল ক্রিয়েট হয় না। স্থায়ী ডাইপোল অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় না আর কি, ডাইপোলটা নিষ্ক্রিয় হয়ে যায়। ওকে, তো এটার অ্যান্সার হবে SF4, যেহেতু দুই দিকে ব্যালেন্স হলো, এদিকে একটা লব্ধি ডাইপোল থেকে যাচ্ছে। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনে আছে কোন যৌগটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? ওকে, সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য কি একটাকে লিগ্যান্ড হতে হয়, আর না হলে ওর প্রপার ইলেকট্রন নেওয়ার মতো ওর অ্যাবিলিটি থাকতে হয়, তাই না? তো পানির ক্ষেত্রে যেহেতু দুইটা মুক্তজোর আছে, তাহলে এই অবশ্যই লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। অ্যামোনিয়াতেও কাজ করতে পারে, অ্যামোনিয়া দুইটা আছে। অ্যান্ড এদিকে কার্বন টেট্রাক্লোরাইড, এটার ক্ষেত্রে কার্বনের যেহেতু চারটা আছে, সে কক্ষপথে চারটা ক্লোরিন ধরে নিয়েছে, তাহলে আর ইলেকট্রন না নেওয়ার না ইলেকট্রন দেওয়ার সুযোগ আছে, তাহলে অ্যান্সার এটাই হবে। তাও যদি ডি ভেরিফাই করে, ডি অ্যাকচুয়ালি BCl4, BCl3টা অনেকটা কি এই যে বোরনের শেষ কক্ষপথে তিনটা আছে, তিনটা ক্লোরিন ধরে নিয়েছে যেহেতু, তার মানে এটাও তোমার হবে না। ওকে, অ্যান্সার বি। নিচের কোন জৈব যৌগটি আয়োডোফর্ম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না? আয়োডোফর্ম রিয়াকশন দেয় কারা? দেয় হচ্ছে তোমার সেকেন্ডারি অ্যালকোহল, দেন ইথানল দেয়, এর সাথে কিটোনের সাথে বা এই যে কার্বনিল মূলকের সাথে CH3 থাকলে, তাই না? তো এখানে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল, তো এটা তো দিবে অবশ্যই। এটা যেহেতু ইথানল, এটাও দিবে। অ্যান্ড এখানে কার্বনিল মূলকের সাথে কোনো মিথাইল মূলক নাই, আছে দুইটা ইথাইল মূলক, তো সেই হিসেবে অ্যান্সার এটা হওয়া উচিত। তাও যদি তুমি ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে আছে কার্বনিল মূলকের সাথে CH3, তার মানে এটা অবশ্যই হাইড্রোফর্ম রিয়াকশন দিবে। এরপরটা চলে গেলে 4 নম্বরে, এটা একটা সমতাকরণ রিয়াকশন, জাস্ট B/C এর মান চাইছে। এটা সমতাকরণ করলে কাজ হয়ে যাবে, যাদের মনে আছে ভালো। এটা সমতাকরণ ইজি, যেহেতু KCl সবগুলো আছে, KClকে ব্যালেন্স না করে জাস্ট অক্সিজেনকে ব্যালেন্স করলে হয়ে যাবে। অক্সিজেন এখানে 3টা আছে, এখানে অক্সিজেন 4টা আছে, 3 আর 4 যেহেতু বিভাজ্য না, তাহলে এই দুটোকে ব্যালেন্স করার জন্য কি এখানে 4 দিয়ে দিতে হবে, এখানে 4 দিয়ে দিলাম, আর এখানে কি দিয়ে দিলাম 3। তাহলে তোমার বি এর ভ্যালু এখানে হয়ে যাবে, ওকে,
3 অ্যান্ড আচ্ছা 3 অ্যান্ড এখানে সি এর ভ্যালু হয়ে যাবে 1, রাইট? কেন? কারণ দেখো এখানে তোমার KCL এ এখানে যদি আমি 4 দিই, CL 3টা এখানে ইউজ হচ্ছে, তাহলে সি এর ভ্যালু এখানে কি থেকে যাচ্ছে 1, রাইট? তাহলে যদি B/C দেখি, তাহলে B/C এখানে হয়ে যাবে অ্যান্সার 3:1, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার 3:1 কোথায় আছে? এখানে, এটার উত্তর। দেন 5 নম্বরে আছে বেনজালডিহাইডকে জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড গাঢ় HCl দিয়ে রিয়াকশন করাইছে। এটা দিলে তো বিজারণ হয়, আমরা আশা করি জানি, তাই না? তো এইটার বিজারণ যদি হয় বেনজালডিহাইডের ক্ষেত্রে যেহেতু বাইরে একটা শিকল আছে, তাহলে এই শিকলে বিজারণ হবে, রাইট? এটাতে বিজারণ হলে কী হবে? এটা মিথাইল মূলকে পরিণত হয়ে যাবে। তাহলে পার্শ্ব শিকলে যেহেতু জারণ হচ্ছে আর এটা মিথাইল মূলকে পরিণত হচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে? টলুইন আছে এখানে, তাহলে এটার অ্যান্সার হবে সি। এরপরে 6 নম্বরে আছে নিচের কোন গ্যাসটি গাড়ির ইঞ্জিনে দহনের সময় তৈরি হয় যা অ্যাসিড বৃষ্টিতে অবদান রাখে? তো গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে যেগুলো গ্যাস তৈরি হয়, যেমন নাইট্রোজেন গ্যাসগুলো তৈরি হয়, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যান্ড এর সাথে তোমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো এখানে অপশান যেহেতু এটা নাই, এই নাইট্রোজেনের একটা গ্যাস আছে, তাহলে এটার অ্যান্সার হবে নাইট্রিক অক্সাইড। একই অবস্থায় কোন ধাতুর 1 গ্রাম জলীয় দ্রবণ এই সেলের সাথে বিক্রিয়া করে সবচেয়ে বেশি আয়তনে H2 গ্যাস উৎপন্ন করে? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো অপশানে 2 ক্যাটাগরি অপশান দেওয়া, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলো 2 ক্যাটাগরি কেন বলছে? সোডিয়াম পটাশিয়ামের যোজনই 1 যেহেতু, তাহলে সোডিয়ামের সাথে যদি রিয়াকশন করে, HCl যদি রিয়াকশন করে, তাহলে কি উৎপন্ন হবে? তোমার NaCl প্লাস কি উৎপন্ন হয়? হাইড্রোজেন, রাইট? হাইড্রোজেন হয়তো এটা যদি ব্যালেন্স করতে চাই, তাহলে হাইড্রোজেনের সামনে কি অ্যাকচুয়ালি হাফ দিতে হবে। তাহলে তোমার সোডিয়ামের 1 মোল থেকে হাইড্রোজেন হচ্ছে হাফ মোল। তাহলে সোডিয়ামের এখন ভর দিয়ে যদি ক্যালকুলেট করি, ভর দিয়ে ক্যালকুলেট করতে গেলে সোডিয়ামের 23 থেকে তোমার হাইড্রোজেন আসছে হাফ মোল যেহেতু ধরা যায়, তাহলে এটার আয়তনকে যদি ভি দিয়ে প্রকাশ করি, বা আয়তন ধরলাম 1 লিটার, তাহলে আয়তন যদি 1 লিটার ধরি, তাহলে আয়তন আসছে কি হাফ। তাহলে যদি এটার 1 থেকে হিসাব করি, তাহলে এটার আয়তন আসবে কি 1/46, রাইট? 1/46, ওকে। তাহলে এটা সিমিলারটা সোডিয়ামের জন্য গেল। এখন যদি আমি বাকিগুলোর জন্য হিসাব করি, সরি মাই ব্যাড, লেখা একটু খারাপ হচ্ছে। পটাশিয়ামের জন্য যদি হিসাব করি, পটাশিয়ামের জন্য সিমিলারলি 23-এর জায়গায় কী হবে? জাস্ট তোমার পটাশিয়ামের জন্য 39.1, যেহেতু 39.1কে ডাবল করলে কত হয়? 79 পয়েন্ট সামথিং, যেহেতু 40 ডাবল করলে 80, তাহলে 79 বা 78 সামথিং। তো এখানে আমি 79 লিখলাম। এটা কি পটাশিয়ামের জন্য, এটা সোডিয়ামের জন্য, এটা পটাশিয়ামের জন্য। ক্যালসিয়ামের জন্য কী হবে? এখানে জাস্ট ক্যালসিয়াম যদি বসিয়ে দিই, এই সেলের সাথে রিয়াকশন করলে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড হবে, অ্যান্ড এখানে হাইড্রোজেনটা কি আবার 1 মোল হবে, কারণ ক্যালসিয়ামের যোজন যেহেতু 2, তাহলে এখানে একটা 2 বসে যায়, অ্যান্ড এখানে আর এই হাফটা থাকে না, রাইট? তাহলে কি ক্যালসিয়ামের 40 থেকে H2 হবে সরাসরি 1, এখানে হাফ না হয়ে এবার 1 হবে। তাহলে 40 থেকে যদি 1 হয়, তাহলে 1 থেকে কত? 1/40। আর এখানে সিমিলারলি ম্যাগনেসিয়ামের জন্য কী হবে? 1/, ম্যাগনেসিয়ামের ভর যদি ধরি 24, তাহলে এটা হবে কি 1/24, ওকে। তাহলে এখন এই চারটা যদি কম্পেয়ার দিই, নিচের যেটা সবচেয়ে ছোটো হবে ওই মানটা সবচেয়ে বড় হবে, তো এখানে 1/24 যেহেতু সবচেয়ে ছোটো, তাহলে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। এরপরে 8 নম্বরে আছে নিচের কোনটি প্রিজারভেটিভ নয়? এটা একবারে মুখস্থ। চিনি প্রিজারভেটিভ, এই BHA এটাও প্রিজারভেটিভ, সোডিয়াম সালফাইডটা প্রিজারভেটিভ, সালফেট না। তাহলে অ্যান্সার এটা বলছে এখানে এই CH3CO NH2, এখান থেকে এই অ্যামিন মূলকটা থেকে এই CO মূলকটা সরিয়ে CH2 মানে বিজারণ করছে, আর তৈরিতে সর্বাপেক্ষা ভালো বিকারক। আর বিক্রিয়ার শর্ত কী হবে, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা জানি, আশা করি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা যেহেতু মোটামুটি ভালো শক্তিশালী জারক এটার জন্য বিজারক, তো এটার বিজারণ ঘটাতে হেল্প করে, অ্যান্ড শুষ্ক ইথার ইউজ করলে এটা সবচেয়ে প্রপারলি কাজ করতে পারে, সেই জন্য এটার অ্যান্সার হবে শুষ্ক ইথারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ওকে, 10 নম্বরে কোনটি ফেনল পরীক্ষা শনাক্তকরণে ব্যবহার করা হয়? তো ফেনল পরীক্ষা শনাক্তকরণে আশা করি সবার মনে অ্যাসিটাইল লিবারম্যান রিয়াকশন হবে, এটা মুখস্থ অনেকটা বলতে গেলে, যদি মনে করো। আচ্ছা, পরেরটা যদি চলে যায়, এখানে কোয়েশ্চেনটা আছে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা একটা অ্যানোডের পার্ট অবশ্য, আর এটা ক্যাথোডের পার্ট, তাই না? এই গ্যালভানিক কোষটি সম্পর্কে উক্তি কোনটি সঠিক উক্তি? তাহলে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, আর কপার 2+ থেকে কপার হচ্ছে। অপশনগুলো যদি চেক করি, কপার ইলেকট্রোডে জারণ ঘটছে, অবশ্যই না, জারণ ঘটছে জিঙ্ক ইলেকট্রোডে, রাইট? তাহলে কপার ইলেকট্রোডটি অ্যানোড, এই দুইটার কোনোটাই হবে না।
ক্যাপারেটরটা অ্যাকচুয়ালি ক্যাথোড হবে যেহেতু রাইট সাইডে আছে। আর কোষ বিক্রিয়াটি দিয়েছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, কপার থেকে কপার 2+, অ্যাকচুয়ালি অপোজিটটা দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে না অ্যান্সার। পড়ি থাকে ডি, জাস্ট ডি হবে। তাও যদি ভেরিফাই করি, ইলেকট্রন জিঙ্ক থেকে কপার ইলেকট্রোডে প্রবাহিত হয়। সত্যি তো, এখানে ইলেকট্রন অ্যানোডে যেহেতু জারণ হচ্ছে, ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, এটা প্রবাহিত হয়ে কপারে যাবে, রাইট? তাহলে আমার কারেক্ট অ্যান্সার হবে ডি। এরপরে 12 নম্বরে সিলভার প্লাস আর আয়রন 2+ থেকে আয়রন 3+ আর সিলভার হচ্ছে, এটার সাম্যাঙ্ক কোনটি? আচ্ছা, কেসির একক নর্মালি আমরা ইউজ করেছি, কেসির কোনো একক নেই, তাহলে এটার অ্যান্সার ধরে নাও একক নেই, এ বের করার দরকার নেই। তারপরে 13 নম্বরে কোনটি অ্যারোমেটিক নয়? আচ্ছা, অ্যারোমেটিক যৌগগুলো এই যে এটা তো অবশ্যই অ্যারোমেটিক। এই তোমার বি আর ডি নাম্বার যেহেতু এই দুইটা আমরা অলরেডি জানি, এখানে এই যে একটা দুইটা তিনটা 3 জোড়া একান্তর দ্বিবন্ধন আছে। অ্যান্ড এখানেও তোমার ন্যাপথলিন যেহেতু ন্যাপথলিন অ্যারোমেটিক। তো এই দুইটার মধ্যে কি, এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এন এর ভ্যালু যদি 2 বসায়, 4n+2 এর ভ্যালু কী হয়? 4, এন এর ভ্যালু যদি 0 বসায় +2 বসালে অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যা কত আসে? 2। তো এইখানে দেখো তোমার ইলেকট্রন সংখ্যা আছে 2টা, এক জোড়া, তাই না? তো এইটা ফলো করছে, কিন্তু এটা ফলো করছে না, কারণ এখানে একে তো ইলেকট্রন সংখ্যার এটা ফলো হবে না, তার উপরে আবার এখানে একান্ত দ্বিবন্ধন নাই। তো সেই হিসেবে বলতে গেলে এটা অ্যারোমেটিক যৌগ নয়। এমনিও এই গঠনটা দেখলে আশা করি তোমাদের বোঝা উচিত যে এই 3টে অ্যান্সার হবে অ্যারোমেটিকে, কিন্তু এটা হবে না। আর এখানে বলছে যে নিচের আয়নগুলোর কোনটি ক্ষুদ্রতম? আচ্ছা, এখানে জারণ মান বলতে গেলে অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি, রাইট? অ্যান্ড অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের থেকে বেশি, তো সেই হিসেবে এটা সাইজে দুইটা থেকে ছোট। আর পটাশিয়াম যেহেতু নিচে দিতে আছে, অ্যান্ড এটার ইলেকট্রন এটার চার্জ যেহেতু কম, তাহলে চার্জ যেহেতু একটু কম অ্যালুমিনিয়ামের থেকে, তো সেই হিসেবে অ্যালুমিনিয়ামের সাইজটা সবচেয়ে ছোটো হয়ে যায়, অ্যালুমিনিয়াম 3+। ওকে, নিচের কোনটি সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে? আচ্ছা, এখানে যদি দেখো Fe2+, তাই না? আমি যদি ইলেকট্রন দিয়ে হিসাব করি, 20টা পর্যন্ত তো তোমার কি 4s2 পর্যন্ত হয়ে যায়, তারপরে কি 3Dতে চলে যায় না? তাহলে এখানে যদি 3D6 থাকে, এখানে 3D6 ছিল, 3D6 থেকে 2টি ইলেকট্রন চলে গেলে 3D4 থাকে। তাহলে এখানে ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন অনেকটা বলতে গেলে আচ্ছা 20টা পর্যন্ত চলে গেলে ইয়াস রাইট 4s2, দেন তারপরে 3Dতে যদি চলে যায়, 3Dতে বলতে গেলে এখানে 3D 4টা থাকে, তাহলে এখানে বিজোড় ইলেকট্রন বলতে গেলে অনেকটা 4। অ্যান্ড এখানে আচ্ছা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 20 পর্যন্ত চলে গেলে 3তে 5টা থাকে, তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? 5টা, রাইট? 5। ওকে, আর এখানে কোবাল্টের জন্য যদি দেখি 27টা থেকে 27টা 20টার পরে 27টা গেলে কি হয় তোমার 3D7, রাইট? 3D7, তো 3+ যেতেছে, তাহলে 4s2 থেকে 2টা চলে গেছে, আর 3D7 থেকে একটা গেলে 3D6 থাকছে। 3D6-এ বলতে গেলে বিজোড় ইলেকট্রন কয়টা থাকে? 6টার জন্য বিজোড় ইলেকট্রন থাকে কয়টা? যদি বক্স করে দেখি 2 3 4 5, যদি 6টার জন্য দেখি তাহলে কি 1 2 3 4 5 6, তাহলে এখানে কি বিজোড় ইলেকট্রন আছে 4টা, এটার জন্য হবে 4। আর ক্রোমিয়ামের জন্য কি 3D, যেহেতু ক্রোমিয়ামের বিজোড়, আশা করি এটার ব্যতিক্রম যেহেতু মনে আছে, D5 হবে, 3D5 অ্যাকচুয়ালি। আর এখানে কি 4s1 হয়ে যায়, তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? 6টা। তো হাইস্ট দেখলাম। আচ্ছা, এই আয়রনের ক্ষেত্রে কী ছিল? আয়রনের ক্ষেত্রে তোমার 4s2 থেকে 2টা যেহেতু চলে যাবে, তাহলে 26 থেকে 2টা চলে গেলে 24, তো ডিতে অ্যাকচুয়ালি 4টা ছিল, তাহলে এটা বিজোড় ইলেকট্রন অ্যাকচুয়ালি হ্যাঁ 4, এটা ঠিক আছে। তো এখানে বলতে গেলে তোমার ইলেকট্রন যেহেতু এখানে বিজোড় ইলেকট্রনটা 6টা সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সার হবে ক্রোমিয়াম। ওকে, আচ্ছা, আর যেটা বলছিলাম আয়রনের জন্য 3D অ্যাকচুয়ালি 4 না 3D6 থাকে, কারণ কি তোমার আয়রনে শেষ যদি 2টা ইলেকট্রন চলে যায়, সেটা অ্যাকচুয়ালি 4s2 থেকে যায়, তাহলে বাকি ডিতে যে 6টা, ওই 6টা থেকে যায়। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন যদি ক্যালকুলেট করি 6টার জন্য 1 2 3 4 5 6, এখানে চলে গেলে বাকি 4টা থাকে, তো এখানে বিজোড় ইলেকট্রন অ্যাকচুয়ালি 4, তো অ্যান্সার তোমার ক্রোমিয়ামে হবে। ওকে, যদি এবার ম্যাথ পার্টে আসি, ম্যাথ পার্টে এখানে এটা এই ইকুয়েশনটা দিয়ে বলছে dy/dx বের করতে, তাহলে কি এখানে জাস্ট ddx করে ফেলবো, তাই না? তো 5y স্কোয়ার dx করলে কি 10y ইন্টু কি y প্রাইম, রাইট? অ্যান্ড এরপরে প্লাস দিয়ে সাইন ওয়াইকে করলে কি cos y, অ্যান্ড এক্স বলতে এক্স না, তাহলে কি y প্রাইম ইকুয়ালস টু কি এক্স স্কোয়ারকে করলে 2x, রাইট? তাহলে এখান থেকে যদি আমি y প্রাইমটাকে কমন নিয়ে নিই, তাহলে y প্রাইমটাকে কমন নিলে ভিতরে থাকে হচ্ছে 10y প্লাস cos y, আর রাইট সাইডে থাকে 2x। তাহলে আমি যদি dy/dx বের করতে চাই, এটা হবে কি 2x/10y প্লাস cos y, 2x/10y প্লাস cos y, এই যে d, তাহলে একের অ্যান্সার হবে d। 2 নম্বরের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5 দাও, আর এটা বের করতে বলছে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি cos 2 থিটার ফর্মুলা, রাইট? তো আমার কাছে সাইন থিটা যেহেতু আছে, cos 2 থিটার ফর্মুলা কী কী হয়?
cos 2 থিটা সমান সমান যদি সাইনের সাথে কানেক্ট করি তাহলে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, যদি মুখস্থ থাকে তাহলে ভালো, ডিরেক্ট ইউজ করে ফেললে তাহলে এখানে যদি আমি মানটা বসিয়ে দিই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা করলে কি এখানে যেহেতু 3/5 আছে তাহলে কি 9/25, রাইট। দিয়ে তারপরে যদি লসাগু করি তাহলে কি 25 বিয়োগ 18 ডিভাইডেড বাই 25, তাহলে এটার উপরে 25 থেকে 18 গেলে 15 থেকে 8 গেলে 7, হাতে 1 একা রেখে তাহলে উপরে 7 আর নিচে 25, 7/25, তাহলে অ্যান্সার হবে এ। এরপরে 3 নম্বরে আছে প্রদত্ত এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কোনটি। কে, তাহলে ম্যাট্রিক্সের সাথে কি কে জাস্ট গুণ করে দেবো, তাহলে কি এখানে হয়ে যাবে কে, এখানে হয়ে যাবে 2k, এখানে হয়ে যাবে 3k, রাইট। দিয়ে যদি এই নির্ণায়কের মানটা বের করে এই বরাবর বিস্তার করে দিলে এখানে থেকে যায় কি কে, এর সাথে ভিতরে কি গুণ হয় 2k আর 3k গুণ হয় কি 6k স্কোয়ার মাইনাস 0, রাইট। আর বাকিগুলো যেহেতু 0 তাহলে একটু গুণ করলে কি 6k কিউব, তো এটা অ্যান্সার হবে 6k কিউব। 4 নম্বরে বলছে এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ কত। তো এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যদিও সলভ করে দিচ্ছে, যারা বুঝতে পারবা ফাইন। তো এটাতে এক্স বর্জিত পদ যেহেতু বলছে যে কোনো র্যান্ডম পদকে এক্স বর্জিত ধরে নেব r+1কে, তাহলে পদটা অ্যাকচুয়ালি কী হয় n বা 8cr এক্স পাওয়ার r অ্যান্ড এটা পাওয়ার -1/x পাওয়ার n মাইনাস আর বা 8 মাইনাস আর। ওকে, তাহলে এটা যদি ধরি তাহলে এখানে এই এক্সের পাওয়ার আর এই আর এর পাওয়ার এই দুইটা কি সেম হলে তো এই দুইটা কাটাকাটি যাবে, তাহলে এই দুইটা যদি সেম ধরি তাহলে কী হবে আর ইকুয়াল টু কি 8 মাইনাস আর, রাইট। তো এটা যদি ধরি তাহলে আর এর পাশে চলে আসলে কি 2r ইকুয়ালস টু 8, তাহলে আর ইকুয়ালস টু যেহেতু 4, আর ইকুয়াল টু 4 হলে পদ নম্বর হয় কি r+1, তাহলে ইকুয়াল টু কি 4+1 মানে 5, তাহলে অ্যান্সার হবে পঞ্চম পদ, অ্যান্সার হবে 5। ওকে, এরপরে এখানে আছে 5 নম্বরে এত ইকুয়ালস টু 2, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করলে 0 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেট করলে 1, অ্যান্ড বলছে 1 থেকে 5 পর্যন্ত কত, তাহলে এখানে সবচেয়ে বড় কথা আছে 0 থেকে 5, এটার ভিতরে এই দুটো পার্ট আছে সেটুকু তো বোঝা যায়, রাইট। তাহলে এখান থেকে যদি আমি লিখি এটার পরিবর্তে কী লেখা যায় 0 থেকে 1 পর্যন্ত ভাগলাম দিয়ে f of x dx প্লাস দিয়ে আবার এটাকে কী লেখা যায়, এটা একটা ইন্টিগ্রেশন যেহেতু প্রপার্টি 1 থেকে 5 f of x dx, এই দুইটা সমান সমান কী লেখা যায় 0 থেকে 5 f of x dx, রাইট, যেটা ওখানে ছিল। তাহলে এটার পরিবর্তে যদি আমি কি বসাই 0 থেকে 1-এর জন্য যদি আমি 2 বসাই অ্যান্ড 1 থেকে 5 এটা আমাকে বের করতে হবে, এটার জন্য যদি আমি কি দেওয়া 0 থেকে 5-এর জন্য দেওয়া 1, তাহলে এটা আমার জন্য 1 দেওয়া, তাহলে এই 2টা যদি এই পাশে পাঠিয়ে দিই এইটুকুর ভ্যালু বের করতে গেলে এইটুকু সমান সমান হবে ওই পাশে 1 ছিল -2, তাহলে এখানে কি -1, তাহলে অ্যান্সার হবে -1। ওকে, এরপরে বলছে এক্সের কোন মানের জন্য এটার ক্ষুদ্রতম মান হবে। আচ্ছা, তো এটা নর্মালি কি আমরা জানি যে ডিটিএক্স করবো দিয়ে তারপরে এটা কাল 0 ধরে দিয়ে আবার সেকেন্ডবার ডিটিএক্স করে চেক করবো। ওকে, এত যেহেতু এখানে সুযোগ নাই অ্যান্ড এটা বোঝা যাচ্ছে অনেক কমপ্লেক্স হবে, ইউকে রেখে ভিকে রেখে এটা করতে গেলে অনেকগুলো যোগ বিয়োগ অনেকগুলো টার্ম চলে আসবে, এটা অপশন চেক করা সবচেয়ে বেনিফিশিয়াল ওয়ে হবে। তো অপশন যদি চেক করি যেটার মান সবচেয়ে কম হবে সেটাই তো ক্ষুদ্রতম মানের জন্য হবে, রাইট। তাহলে 0 যদি বসে দিই সাইন 0 ভ্যালু 0, তাহলে এটার জন্য ভ্যালু হবে 0। π/3 এর জন্য ভ্যালু কত হবে, π/3 মানে কি 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে √3/2কে কিউব করলে কি 3√3/2কে কিউব করলে 8 ইন্টু কস কিউবের মানে অ্যাকচুয়ালি হাফ। দেন তারপরে এই যেহেতু ক্ষুদ্রতম মান বলছে এটা অবশ্যই বড় হয়ে গেছে, এটা বাদ দিয়ে π/4 বসাইলে এটা অ্যাকচুয়ালি 0 থেকে বড়ই হবে অবশ্যই, এটা 1/8 হবে, এটা হাফ হবে, তাহলে এটা আমি আর বসাইলাম না, এটা চেক করলেই হবে 2π/3 যেহেতু, তার মানে কি 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি মান -হাফ অ্যান্ড সাইন 120 ডিগ্রির ক্ষেত্রে কত পাওয়া যায় সাইন 90 প্লাস যদি 30 ধরি তাহলে এটা কী হয়ে যাবে কস সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ভ্যালু কি √3/2 এর হোল কিউব, রাইট। তাহলে এখানে যেহেতু একটা নেগেটিভ মান চলে আসছে তার মানে কি এই জিনিসটা কি 0 থেকে ছোটো হয়ে যাবে, তো এটাও যেহেতু 0 থেকে বড় গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0, এটার মানও এই মানটা জাস্ট নেগেটিভ হয়, তাহলে এটা সবচেয়ে ক্ষুদ্রতম অ্যান্সার হবে এটা। এরপরে 7 নম্বরে বলছে 4, -3 বিন্দু হতে এই ভিত্তির উপস্থিত বিন্দুর সর্বনিম্ন দূরত্ব বের করো। আচ্ছা 4, -3 এটা দেখো এখানে -8 আছে -6 আছে, আর কেন্দ্র বের করলে দেখবা কি চলে আসে 4, 3, রাইট। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি, ড্রয়িংটা অনেকটা এরকম হয়ে যায় না যে এখানে ওর কেন্দ্র আছে 4, 3 অ্যান্ড এখানে একটা বিন্দু দেওয়া আছে 4, -3 অ্যান্ড এই দুইটার মধ্যে এখন এটাকে যে সেন্টার ধরি বৃত্তটা এরকম কিছুটা হবে, রাইট। যদি বৃত্তটা এরকম কিছুটা হয় তাহলে এই হলো এই পয়েন্টের সর্বনিম্ন দূরত্বটা কি, এই যে এই পার্টটুকু হবে, এই পার্টটুকু কীভাবে বের করবো, এই গোটা ডিস্টেন্স থেকে যদি ব্যাসার্ধটুকু বাদ দিই তাহলে আমি এই সর্বনিম্ন দূরত্বটুকু পাই যায় না, তো গোটা ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ g² + f² মানে 16 আর 9 25,
25 থেকে 9 গেলে কত আবার 16, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু যেহেতু 4, তাহলে এই পার্টটুকু 4, এই পার্টটুকু যদি 4 হয় দেন এই পার্টটুকু কত হবে, গোটা দূরত্বটা যদি দেখি 4,3 থেকে -3 গেলে অ্যাকচুয়ালি 3 + 3 6 হয়ে যায়, 6 থেকে 4 গেলে 2, তাহলে মিনিমাম দূরত্বটা হবে 2। ওকে, এখানে ডিএক্সের পার্ট আসবে না, করতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এখন পরের কোয়েশ্চেন আছে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া, জি অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া, তাহলে জি অফ এফ অফ এক্স বের করতে বলছে, এর ডোমেন আবার। তো জি অফ এফ অফ এক্স মানে এটা অ্যাকচুয়ালি বোঝায় যে জি এর ভিতরে এফ অফ এক্স বসাইতে হবে, এই তাহলে জি এর ভিতরে যদি এফ অফ এক্স বসায় তাহলে কি এফ অফ এক্স মানে কি এক্স স্কোয়ার -1, এক্সের জায়গায় এক্স স্কোয়ার -1 বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার -1। এরপর এটা যদি ডোমেন মার্ক করি তাহলে এক্সের কোনগুলো মান ভ্যালিড, এখানে যেহেতু রুটের নিচে আছে তাহলে এক্স স্কোয়ার -1 এর ভ্যালিড মানগুলো হবে 0 থেকে বড় হতে হওয়ার সমান, রাইট। তাহলে এখান থেকে যদি এক্স বের করি, এক্স হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু ওখানে 1, রুট করে দিলে মডুলাস অফ 1, রাইট। তো এরকম কিছুটা যদি হয় তাহলে এই টাইপ কেসের ক্ষেত্রে কী হয়, যখন মডুলাস থাকে তখন কী হবে, 1-এর +-1 অ্যাকচুয়ালি এখানে মডুলাস মানে +-1, রাইট। তাহলে কী হবে, প্লাসের থেকেও বড় হয়, মাইনাসের থেকে ছোটো হয়, এটা জানা জিনিস। তাহলে এই যে মাইনাসের থেকে ছোটো, প্লাসের থেকে বড়, এটার অ্যান্সার হবে ডি। 9 নম্বরে একটা লিমিটের ম্যাথ আছে অ্যান্ড এটা মান বের করতে বলছে, তো লাগিয়ে দিই হসপিটালস ল যদি দিয়ে দিই তাহলে এখানে উপরে কী আসে, 8 এর জায়গায় কী আসে, a⁴ ln 8, ওকে, অ্যান্ড মাইনাস দিয়ে আসে কি 2 ln 2, বাই দিয়ে নিচে এক্সের জায়গায় 1 থাকে, এক্স যদি 0 বসে দিয়ে এই পার্টটুকু 1 হয়ে যায়, এই পার্টটুকু 1 হয়ে যায়, ln 8/ln 2 থাকে, তো এখান থেকে যদি ln 8/ln 2 লিখে ফেলি, কারণ মাইনাস থাকলে লনের ভিতরে ভাগ হয়ে যায়, তাহলে 8/2 করলে কি 4, তাহলে অ্যান্সার হবে ln 4। এবার 10 নম্বরে যদি যাই, মূলবিন্দুগামী পি ও কিউ দুটি বলের লব্ধি আর, আচ্ছা পি কিউ বল আর লব্ধি আর, পি ইকুয়াল টু কিউ ইকুয়ালস টু আর, তাহলে মনে পড়ছে এটা কোনটা, যে তিনটা বলের মান সমান হলে এদের মধ্যবর্তী কোন কথা হবে 120 ডিগ্রি। এটা একবার মুখস্থ জিনিস, ফিজিক্সেও পড়ছো, ম্যাথেও আশা করি পড়ছো। আচ্ছা 11 নম্বরে কি আছে, যদি 5 জন বালক আর 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, একজন বালকের প্রথম আর বালিকার সেকেন্ড হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা এটাও তোমাদের যেহেতু সিলেবাসের বাইরে, আশা করি অনেকে দাগাওনি বা দাগিয়েছো, ফাইন, তাও একবার মিলিয়ে নিও। সম্ভাবনার অঙ্কগুলো কীভাবে করে, নিচে থাকে কি মোট রেজাল্টটা, আর উপরে থাকে কি অনুকূল ফলাফলটা, রাইট। তো এখানে মোট রেজাল্ট কত হতে পারে, 5 জন বালক আর 4 জন বালিকা, টোটাল নাম্বার কি 9 না, টোটাল নাম্বার যদি 9 হয় তাহলে এখানে মোট যে ফলাফলটা হতে পারে সেটা হচ্ছে 9 ওকে, এটার টোটাল ফলাফল হয় 9। এবার পসিবিলিটিগুলো কি বলছে, একজন বালককে প্রথম হতে বলছে, তাহলে ফার্স্ট হতে পারে কি 5 জনের মধ্যে যে কোনো একজন, অ্যান্ড সেকেন্ড হতে পারে কি 4 জনের মধ্যে যে কোনো একজন মেয়ের মধ্যে। তাহলে বাকি যেই বালক বালিকাগুলো থাকে কয়টা, 5 আর 4 9 থেকে 2 গেলে 7, তাহলে বাকি যেই জায়গা ফাঁকা আছে ওটার জন্য কি 7 জনের কম্বিনেশন থাকবে, রাইট। তাহলে এটার জন্য এই যে এই পসিবিলিটিটার জন্য অনুকূল ফলাফল হয় 5, যে ফার্স্ট হতে পারে, 4 যে সেকেন্ড হতে পারে, বাকি 7 জন থেকে অর্জন এটা কম্বিনেশন, তাহলে এটুকু অনুকূল ফলাফল। তাহলে সম্ভাবনার প্রবাবিলিটি পি কি ইকুয়ালস টু কী হবে, এটা বাই টোটাল ফলাফল 9। এটাকে যদি ক্যালকুলেট করি, উপরে 5 আর 4 রেখে 7, যেহেতু 9 বড়, তাহলে 9 থেকে যদি যাই ইকুয়াল টু উপরে এটা থাকলেও নিচে 9 চেঞ্জ করে লেখা যায় 9 × 8 × 7, আর উপরে 5 × 4 আছে × 7, 7 কাটা, এখন এখানে 4 দিয়ে আটকে কাটলে 2 হয়, তাহলে কি 5/18 হয়, তাহলে অ্যান্সার হবে 5/18। ওকে, নেক্সটে যদি চলে যাই, যদি এ আর বি ধনাত্মক সূক্ষ্মকোণ বলছে অ্যান্ড tan a = ½ tan b = -½ হবে, অ্যাকচুয়ালি একটা -½ হবে। এখন বলছে যে tan b = -½ দেওয়া আছে, এখানে আসেনি, তো তাহলে a + b = কত, a + b বের করার জন্য tan a + b দিয়ে দেবো, শেষ। তো tan a + b = কী লেখা যায়, tan a + b = লেখা যায় tan a + tan b / 1 - tan a tan b, tan a মানে কত ½ আর tan b মানে কত -½ আর নিচে যদি আমি অন্য কিছু যে 1 + tan a tan 1 - tan a tan b এগুলো বসালে উপরে কী হয়ে যায় 0/something মানে কি 0/something মানে সেই 0, তো tan কত ভ্যালু 0 হয়, tan 0 ভ্যালু 0 হয়, কারণ বাকিগুলো তো tan এর ভ্যালিড মান আছে, তাহলে tan ইনভার্স 0 ভ্যালু 0। ওকে, এরপরে 13 নম্বরে আছে এই পরাবৃত্তের নিয়ামক রেখা কত, তো এই পরাবৃত্তটাকে জাস্ট সাজাইলেই হবে, y স্কোয়ারের সাথে যদি -2y নিই, এর সাথে লাগবে একটা +1, রাইট, তাহলে কী আসবে y - 1 হোল স্কোয়ার, আর রাইট সাইডে যদি বাকিগুলো পাঠিয়ে দিই 8x-কে পাঠাইলে কি -8x, অ্যান্ড 23-কে পাঠাইলে কি +23, অ্যান্ড এর সাথে ওই পাশে একটা +1 নিয়েছিলাম, তাহলে এখানে একটা +1 নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে y - 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু -8টা যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে পড়ে থাকে কি x - 23-24 8 কমন নিয়ে নিলে 3। তো এটা হয়ে গেল তোমার পরাবৃত্তের প্রমিত সমীকরণের ফর্মেটে প্রকাশ করার পর বলছে নিয়ামক রেখা, যেহেতু এটা এই এক্সিস বরাবর থাকবে, x অ্যাক্সিস বরাবর নিয়ামক রেখা
এক্স এক্সের উপর অ্যাকচুয়ালি লম্ব হবে, তাহলে ওটার নিয়ম রেখে হবে এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং মানে অ্যাকচুয়ালি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু সামথিং, সামথিং মানে কি মাইনাস এ। এখন এ এর ভ্যালু এখানে কত, এর ভ্যালু এখানে যদি 4 আলাদা করে নিই তাহলে -2, তাহলে মাইনাস মাইনাসে +2 হয়ে যায়। তাহলে এখান থেকে যদি 2টা এই পাশে নিয়ে চলে আসি তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে নিয়ামক রেখা x মাইনাস 5। ওকে, তাহলে 13 সি। এরপরে বলছে এত এবং এত বিন্দুতে সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। এই দুটো বিন্দুর সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক, তো এই দুটো সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক যদি বের করতে তাহলে আগে মধ্যবিন্দু যদি বের করি, এই দুটোর মধ্যবিন্দুকে 8 আর 4 4 তাহলে 2, 5 আর -3 2 তাহলে করলে 1, এটা মধ্যবিন্দু। এই দুটো ঢাল কত, এটা ঢাল যদি বের করি, এই দুইটা ঢাল হবে হচ্ছে যে 8, উপরে যদি y 5 -3 তাহলে কি 8, আর নিচে কি 8 -4 12, তাহলে কি লেখা যায় 4 দিয়ে যদি কাটি তাহলে কি 2/3, রাইট। তাহলে এটা যেহেতু এটা ঢাল হবে তাহলে লম্ব রেখার ঢাল হবে কি, লম্ব রেখার ঢাল হবে কি -3/2, তাই না, উল্টে মাইনাস গুণ। তাহলে এটা হয়ে গেল নতুন যে রেখাটা বের করবো এটা ঢাল, আর এটাও নতুন যে রেখাটা বের করবো আর বিন্দু। তাহলে কি y -1 ইকুয়ালস টু ঢাল ইন্টু x -1, x -1 মানে অ্যাকচুয়ালি 2 আছে, x - x1। ওকে, তাহলে এখানে যদি যেহেতু বলছে y অক্ষে কোন বিন্দু ছেদ করে তাহলে x ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু যদি 0 বসাই দিই তাহলে এখানে -2 পড়ে থাকে, তাহলে এই 2 আর 2 কাটা যায়, অ্যান্ড -2 তে +3 হয়ে যায়, তাহলে y -1 ইকুয়ালস টু +3, তাহলে y ইকুয়ালস টু কি 4, তাহলে বিন্দুটা হবে কি 0,4 0,4। ওকে, 14 এর এ। এরপরে 15 বলছে এত এর মান কত। তো ইন্টিগ্রেশনটা অপশানে দেখে ট্যান ইনভার্স আছে অ্যান্ড এখানে লন আছে, তো এটাকে যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কী হবে, ইন্টিগ্রেশন অফ উপরে ডিএক্স থাকে অ্যান্ড নিচে x² প্লাস x প্লাস 3 সবগুলোতে যেহেতু আছে, তাহলে আমি x² প্লাস 3xকে আলাদা করে লিখি, মানে 6x প্লাস 9, একটু আলাদা করলাম, আমার 15 থেকে 9 আলাদা করলে হয়ে যায় 16। দেন তারপরে এটাকে যদি আমি ফেলে দিই ফর্মুলায়, তাহলে কি x প্লাস 3 হোল স্কোয়ার, এটাকে a স্কোয়ার চিন্তা করা যায়, আর 16কে b স্কোয়ার x² চিন্তা করা যায়, এটাকে a স্কোয়ার চিন্তা করা যায়, তাহলে কি ট্যান ইনভার্সের ফর্মুলা হবে, তাই না। তাহলে 1/a ট্যান ইনভার্স x/a, 1/a মানে কি 1/4, তাহলে এই দুইটার একটা অ্যান্সার। ট্যান ইনভার্স x/a মানে এই যে x প্লাস 3 এই যে 15 এর অ্যান্সার হবে বি। ওকে, ম্যাথটা কোয়াইট ইজি ছিল, যদিও সিলেবাসের বাইরে থেকে কিছু আসছিল। আচ্ছা, এরপরে লাস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে বায়োলজি। চলো বায়োলজির দিকে যাওয়া যাক। বায়োলজিতে প্রথমটা আছে কোনটি বিপন্ন উদ্ভিদের সংখ্যা বৃদ্ধিতে কার্যকরী। এটা বোঝাই যাচ্ছে টিস্যু কালচার হবে, টিস্যু কালচার করে তুমি অনেক সংখ্যা বাড়াতে পারবা। ওকে, নেক্সটে বলছে কোন ব্যাকটেরিয়া ধানের প্লাইট্রক সৃষ্টি করে। এটা অনেকটা মুখস্থর মতো জ্যান্থোমোনাস অরাইজা। ওকে, তো এখানে আরেকটা অরাইজা আছে, বাট এটা তোমার অন্য কাজ করে, কিন্তু জ্যান্থোমোনাসটা তোমার প্লাইট্রক সৃষ্টি করে, রাইট। এরপর এটা বলছে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনগুলো, যেগুলো সেক্স ক্রোমোজোমের সাথে কানেক্টেড। তো এখানকার মধ্যে থ্যালাসেমিয়া, এটা তোমার অ্যাকচুয়ালি অটোসোমাল রিসেসিভ রিয়াকশন, রাইট, ডিসঅর্ডার, তাই এটা তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। এরপরে বলছে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা। এটা সবাই জানি আমরা, টটিপটেন্সি, রাইট। উদ্ভিদের একটা কোষ থেকে বা কিছু পার্ট থেকে একটা পুরো উদ্ভিদ গঠন হওয়ার যে ক্ষমতাটা। এরপরে আছে কোন পর্বের প্রাণীতে প্রকৃত ট্যাগমাটা পাওয়া যায়। ট্যাগমাটা কি, খণ্ড খণ্ড থাকবে, রাইট। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে আমরা জানি যে ঘাস ফড়িংয়ের কথায় চিন্তা করলে শরীরে কতগুলো খণ্ড থাকে, এটা অ্যান্সার হবে আর্থ্রোপোডা। এরপরে বলছে নিচের কোনটি পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত। আচ্ছা, এখানে হাড় রিলেটেডই তো কিছু হবে, রাইট। তা হাড়ের অ্যাকচুয়ালি কি তোমার পেরিঅস্টিয়াম, রাইট। তাহলে তরুণাস্থির আবরণ হবে পেরিকন্ড্রিয়াম। এরপর বলছে কোনটি আধা স্বায়ত্তশাসিত কোষাঙ্গাণু। স্বায়ত্তশাসিত মানে কি নিজেই স্বাবলম্বী হবে, নিজের কিছু গুণ থাকবে, তাই না, এই টাইপ কিছু। আধা কেন, তাহলে এখানে এটা যদি ফলো করি তাহলে এখানকার মধ্যে নিউক্লিয়াস তো নিজেই স্বাবলম্বী, তো স্বায়ত্তশাসিত মানে কি বোঝায় জানি বললাম, থাকে, এটা তো অ্যান্সার হবে অবশ্যই ক্লোরোপ্লাস্ট। অনেকটা কেন, ক্লোরোপ্লাস্টে নিজের ডিএনএ আছে, তারপরে ক্লোরোপ্লাস্ট নিজের ইনফ্যাক্ট আছে, নিজের রেপ্লিকেশন করতে পারে একটা উপায়ে, অ্যান্ড এরপরে কি এর নিজের রাইবোজোম আছে, রাইট। কিন্তু এর কিছু প্রোটিন লাগে রেপ্লিকেশনের জন্য, ওগুলা, অথবা এর কিছু ডিএনএ লাগে যেগুলো নিউক্লিয়াস থেকে অ্যাকচুয়ালি উৎপন্ন হয়ে আসে। তো সেই প্রোটিনগুলোর জন্য কিছুটা নিউক্লিয়াসের উপর ডিপেন্ডেন্ট, তার কারণে এটাকে আধা স্বায়ত্তশাসিত বলে, ফুল না। ওকে, এরপরে 8 নম্বরে আছে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম নয়। জীবন্ত জীবাশ্ম মানে কি, যেগুলো অনেক আগে ছিল বাট এখন হলো বেঁচে আছে, এই টাইপগুলোকেই তো জীবন্ত জীবাশ্ম বলে। জীবন্ত জীবাশ্ম নয় কোনটা হবে, এখানকার মধ্যে হবে গ্যাভিয়ালিস। হ্যাঁ, এটা আশা করি তোমরা জানো। এরপরে বলছে সাইকাসের কোরালয়েড মূলের শৈবাল স্তরটি কোথায় থাকে, এটাও জানা উচিত, আশা করি এটা মোটোকর্টেক্সে থাকে। ওকে, এরপরে বলছে ঘাস ফড়িংয়ের পুঞ্জাকের কোন অংশটি লেন্সের মতো কাজ করে। লেন্সের মতো কাজ করে কর্নিয়া, এটা একবারে মুখ্য জিনিস, আলোর প্রতিসরণ করে। দেন বলছে দেহের কোন অংশে অ্যাম্পুলা অফ ভ্যাটার উন্মুক্ত হয়।
আচ্ছা, এটা ডিউরেনামে যে উন্মুক্ত হয় জানি আমরা সবাই। ওকে, এরপর একটা রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে কোন হরমোন নিঃসৃত হয়? আচ্ছা, এটা হরমোন অ্যাকচুয়ালি নিঃসৃত হয় এরিথ্রোপোয়েটিন। এটা নিঃসৃত হয় বেশিরভাগ কিডনি থেকে বা কিছু লিভার থেকেও মনে হয় এর নিঃসৃত হয়। ওকে, তো হরমোনের অক্সিজেনের মাত্রা কমে গেলে তখন এরিথ্রোপোয়েটিনটা নির্গত হয়। কোষচক্রের কোন দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়? সিনথেসাইজেশন প্রসেসেই হবে। তাহলে কি এই যে এটা সিনথেসিস প্রসেস ফেজ যেহেতু, তাহলে এস দশায় হিস্টোন প্রোটিন উৎপন্ন হয়। বলছে কোন ধরনের পুষ্প বিন্যাসে প্রান্ত পুষ্পিকা আর মধ্য পুষ্পিকা থাকে? এটা তোমাদের জানা উচিত, আশা করি এটা হবে ক্যাপিচুলাম। এরপর বলছে নিচের কোনটিকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? যেটা নিজেই প্রেশার উৎপন্ন করে গোটা হৃৎপিণ্ডে ফ্লো করে দিয়ে তারপর ব্লাড ফ্লো হয়, রাইট? তো এটাও জানি আশা করি যে সাইনোএট্রিয়াল নোট, এটাই সবচেয়ে এখান থেকে প্রেশারটা যে উৎপন্ন হয় পরে চারপাশে ফ্লো হয়। ওকে, তো এই ছিল, আশা করি তোমাদের তোমরা মিলিয়ে তোমরা জানতে পারবা যে তোমাদের কতগুলো হয়েছে না হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তার আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।